তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর তিনটি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর তিনটি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আসসালামু আলাইকুম এবং আদাব। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেজিং সফরে গিয়েছেন। এটি ছিল তার 25তম বেজিং সফর। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে দায়িত্ব নেবার পরে তার সাথে পুতিনের 40 বার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে যাবার এক সপ্তাহের মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেজিং সফর আসলে বিশ্ব রাজনীতিতে কি বার্তা দেয়? চীনারা খুব খুশি এ কারণে যে পৃথিবীর শক্তিধর দুটি দেশের রাষ্ট্রপতি এক সপ্তাহের মধ্যে তাদের দেশ সফর করছে। তার মানে বিশ্ব রাজনীতিতে চায়না এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়ে গেছে এবং বিশ্বের রাজনীতির ভারসাম্য বজায় রাখার জন্য চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে ভ্লাদিমির পুতিনকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং আজকে বুধবার চীনার প্রেসিডেন্টের সাথে ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি দলের মিটিং হয়েছে। গ্রেট হলে তারা মিটিং করেছে। 20টি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং চায়না, যেখানে ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তিও স্বাক্ষর করতে পারেনি। বরং ডোনাল্ড ট্রাম্পের যে বাণিজ্যিক উদ্দেশ্য ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সবগুলোই বলা যায় যে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেনি। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ভ্লাদিমির পুতিন তার বক্তৃতায় 3000 বছরের পুরনো একটি চীনা ভাষার কবিতা রাশিয়ান ভাষায় অনুবাদ করে বলেছিলেন, যেটার বাংলা করলে হয় যে তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎকাল আমি তোমার থেকে দূরে আছি। এটি আসলে বলেছেন তিনি চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এবং এর দ্বারা চীন এবং রাশিয়ার সম্পর্কের ঘনিষ্ঠতা বুঝিয়েছেন। এই সফরে তারা অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেছেন, যেটা বললাম 20টা চুক্তি। তার মধ্যে রয়েছে প্রযুক্তিগত সহায়তা, রেলওয়ে নির্মাণ, চলচ্চিত্র নির্মাণ এবং বাণিজ্য চুক্তি। এবং এই ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া এবং চায়নার যে সম্পর্ক, রাশিয়ার তেল গ্যাসের সবচেয়ে বেশি অংশই কিনে নেয় চায়না এবং চায়নার থেকেও অনেক কিছু আমদানি করে রাশিয়া। এবং তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এবার 25 বছর পূর্তি হলো এবং দুই পক্ষই বলছে যে বর্তমানে তাদের সম্পর্ক একটা অন্য লেভেলে চলে গেছে। এবং বিশেষ করে ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেখানে ইরানের পক্ষে রাশিয়া এবং চায়না যেভাবে পরোক্ষ ভূমিকা রেখে ইরানকে এই লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছে এবং যার ফলাফল আজকে দেখেছেন যে 5 দিনের মধ্যে ইরান ধ্বংস হয়ে যাওয়ার কথা, সেই ইরান এখনো দাঁড়িয়ে আছে এবং ট্রাম্প কি করে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে সম্মানের সাথে সেই পথ খুঁজছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এবার আসি, হঠাৎ করেই আমরা দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদ নেই। তিনি কোথায় গেছেন? মিডিয়ায় তিনি নেই। পরে জানা গেল যে তিনি ব্যক্তিগত সফরে লন্ডন গিয়েছেন এবং লন্ডনে তার মেয়ে রয়েছে, মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন। কিন্তু শুধুমাত্র মেয়ের সাথে দেখা করতেই কি তিনি লন্ডনে গিয়েছেন? দ্য সোর্স নিউজ এর সূত্রে আমি জানতে পেরেছি যে
লন্ডনে তিনি যে হোটেলে অবস্থান করেছিলেন, সেই হোটেলে আবার ক্যামব্রিজে চিকিৎসা শেষে একদিনের জন্য বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও অবস্থান করেছিলেন এবং তাদের মধ্যে দেখা হয়েছে। তবে সেই দেখাটা আজকের আলোচনার বিষয় না এবং সেটি তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই হোটেলে সালাউদ্দিন আহমেদের সাথে ভারতীয় একজন কূটনীতিকের দেখা হয়েছে। এই কূটনীতিক এর আগে তারেক রহমানের সাথে যখন ভারতের নেগোসিয়েশন হয়েছে তখন তিনি তারেক রহমানের সাথে একাধিকবার সাক্ষাৎ করে আলোচনা করেছেন। সেই ব্যক্তি এই লন্ডনে সালাউদ্দিন আহমেদের সাথে হোটেলে দেখা করেছেন এবং সেখানে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে সেটি কখন কিভাবে প্রত্যাহার করা হবে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি করবার যে নিষেধাজ্ঞা সেটি সরিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করবার অনুমতি দেওয়া হবে, এটা নিয়ে বিএনপি সরকার কি ভাবছেন। সালাউদ্দিন আহমেদ তার সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে আসে তাহলে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহার করে নেবে সরকার। বিএনপি যখন এই কথা বলছে তখন আমার মনে হয় যে এই যে 17 বছর তারেক রহমান বাইরে ছিলেন এবং 2014 সালে আমেরিকা বলেছিল বিএনপিকে যে তার নেতৃত্ব থেকে তারেক রহমানকে সরিয়ে দিতে হবে, তারা কি তারেক রহমানকে সরিয়ে দিয়েছিলেন? ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আওয়ামী লীগের কাছে পৌঁছে দেওয়া ছিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেবার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ লন্ডন সফরে সালাউদ্দিন আহমেদ যে আশা নিয়ে গিয়েছিলেন সেটি ব্যর্থ হয়েছে এবং ভারতও এই মুহূর্তে শেখ হাসিনাকে মাইনাস করে কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা ভাবছে না। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, 111 সরকারের আমলে আমরা দেখেছি এই কিংস পার্টি তৈরি করার বা আওয়ামী লীগের সময় তৃণমূল বিএনপি গঠিত হয়েছিল। তো এখন এই আওয়ামী লীগকে ভেঙে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার যে খায়েশ বিএনপির রয়েছে সেটি যে অত্যন্ত বাস্তবতা বিবর্জিত সেটা বুঝবার মতো কি কোনো লোক বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেই? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এবং আওয়ামী লীগ এই সংকটে যেভাবে ঐক্যবদ্ধ, বিশেষ করে তৃণমূল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আজ অবধি তারা যেভাবে দলের জন্য লড়ে যাচ্ছে, সেখানে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের কথা ভাবাটা একমাত্র ব্যাকুবের পক্ষেই সম্ভব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।